প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো শ্রীবাস্তক ইউটিউব চ্যানেল। আজকের বিষয়বস্তু হলো সরকারের তিনটি বিভাগ। সরকারের তিনটি বিভাগ। রাষ্ট্রবিজ্ঞান, তোমরা করছো রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। সরকারের যে তিনটি বিভাগ, সেই তিনটি বিভাগ কি কি? তোমরা সবাই জানো যে সরকারের তিনটি বিভাগ হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। তো এই যে সরকারের এই যে তিনটি বিভাগ, এই তিনটি বিভাগ কিন্তু একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেমন আইন বিভাগের কাজ হলো কি করা? আইন তৈরি করা, এবং সেই আইন কেউ মানছে কি না সেটা কে দেখে? শাসন বিভাগ। যদি কেউ আইন ভঙ্গ করে, তাহলে সেই আইন ভঙ্গকারীকে শাসন বিভাগ গ্রেপ্তার করে তখন তার বিচার হয় বিচার বিভাগে। অর্থাৎ তাহলে এখানে কয়টা বিভাগ দাঁড়ালো? আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো লক্ষ্য রেখো যে আইন বিভাগটা হচ্ছে, যেমন আমাদের দেশের যে একটা আইনসভা আছে, তোমরা সবাই জানো। যদি আমরা ভারতবর্ষের আইনসভার কথা বলি, তাহলে ভারতবর্ষের যে সংসদ বা পার্লামেন্ট, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের আইনসভা। তো ভারতবর্ষের যে আইনসভার যে টোটাল সদস্য, এখানে তার আগে একটি কথা মনে রাখতে হবে যে ভারতবর্ষের আইনসভা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। অর্থাৎ ভারতীয় যে সংসদ পার্লামেন্ট, সেটার দুটো কক্ষ আছে। একটা হচ্ছে লোকসভা এবং আরেকটা কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। তো লোকসভার যে সর্বমোট সদস্য হতে পারে হচ্ছে 552 জন, কিন্তু এখনও পর্যন্ত ইউনিয়ন টেরিটরি সহ বিভিন্ন রাজ্য থেকে টোটাল নির্বাচিত সদস্যের সংখ্যা হচ্ছে 543 জন। আর 2 জন সদস্যকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করে অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্য থেকে। এবার আমরা আসি রাজ্যসভা। অর্থাৎ রাজ্যসভার টোটাল সদস্য সংখ্যা 250 জন। এই 250 জনের মধ্যে রাষ্ট্রপতি 12 জনকে নিয়োগ করেন। সেই 12 জন হচ্ছে সাহিত্য, চারুকলা, শিল্প, খেলাধুলো ইত্যাদি বিষয় থেকে বাকি 12 জনকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন। এবং আর যে বাকি সদস্যরা 238 জন, তারা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তারা নির্বাচিত হন। যেমন আমাদের পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে 16 জন সেই রাজ্যসভায় যায়। আরও একটা কথা মনে রাখবে যে লোকসভা যেটা, সে লোকসভার কথা আগেই বললাম। লোকসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে 543 জন। এই 543 জনের মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে 42 জন লোকসভাতে যায়। তাহলে বুঝতে পারছো, রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। এইবার রাজ্যসভায় যে দল, রাজ্যসভায় নয়, লোকসভা নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দল সরকার তৈরি করে। যেমন বর্তমানেও পরপর দুটো টার্মের পরে বর্তমানেও কিন্তু ভারতবর্ষে সরকার গড়েছে ভারতীয় জনতা দল। যদিও তাদের যে নিজস্ব এমপির সংখ্যা সেটা 272-এর থেকে কম আছে, তার সঙ্গে অন্যান্য পার্টির লোকেরা যুক্ত হয়ে অ্যালায়েন্স যে গভর্নমেন্ট কিন্তু তৈরি হয়েছে। তাহলে এখানে লক্ষ্য করো যে এটা হচ্ছে শাসন বিভাগ। অর্থাৎ আইন বিভাগের সদস্যরাই কোথায় থাকে বলতো? যে শাসন বিভাগে থাকে। এবং আরেকটা হচ্ছে টোটালি হচ্ছে বিচার বিভাগ। তাহলে আমাদের ভারতবর্ষে কিন্তু যে সেপারেশন অফ পাওয়ার্স, অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার, যে ক্ষমতার যে স্বতন্ত্রীকরণ, অর্থাৎ ক্ষমতার স্বতন্ত্রীকরণ মানে আলাদা। অর্থাৎ শাসন বিভাগ টোটালি আলাদা এবং বিচার বিভাগ হচ্ছে আইন বিভাগ যে টোটাল আলাদা, সেটা কিন্তু নয়। কারণ
আমাদের যে আইন বিভাগের সদস্যরাই কিন্তু আবার কোথায় আছে বলো তো, তারাই কিন্তু আবার শাসন বিভাগে আছে। যেমন প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই প্রথমে হচ্ছে লোকসভার সদস্য, কারণ লোকসভায় তিনি নির্বাচিত। তারপরে সেই লোকসভায় যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যে দল, অর্থাৎ 543 জনের মধ্যে যে দল অন্তত পক্ষে 272টা সিট মানে জিততে পারে লোকসভা নির্বাচনে, তখন কিন্তু সেই দলেরই সরকার গড়ার জন্য রাষ্ট্রপতি তাদেরকে আহ্বান করেন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের যে সরকারের প্রধান হচ্ছে 3টা বিভাগ। সেই 3টা বিভাগের মধ্যে একটা হচ্ছে আইন বিভাগ, তারপরে হচ্ছে শাসন বিভাগ, এবং আরেকটা হচ্ছে বিচার বিভাগ। তো এই 3টা বিভাগের যে যদি তারা আলাদা আলাদাভাবে কাজ করে, তাহলেই সেটাকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার্স, অর্থাৎ ক্ষমতার স্বতন্ত্রীকরণ। তাহলে লক্ষ্য করো, সরকার পক্ষ অর্থাৎ আইনসভার নির্বাচন বলতে পারো তোমরা, বা পার্লামেন্টারি যে ইলেকশন সেটাও তোমরা বলতে পারো ইচ্ছা করলে। তো সেই ইলেকশানে যে দল সর্বোচ্চ আসন সংগ্রহ করে, অর্থাৎ 272টা, আমাদের ভারতবর্ষের যদি আমরা উদাহরণ দেই, তাহলে কিন্তু সেই দল সরকার গঠন করতে পারে। অর্থাৎ একটা হচ্ছে সরকার পক্ষ, অর্থাৎ যারা আইনসভার সদস্য তারা, আর একটা হচ্ছে বিচার বিভাগ। তাহলে আমাদের এই হলো এই 3টা সরকারের 3টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিভাগ। তবে এই শাসন বিভাগ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই শাসন বিভাগেই কিন্তু আমাদের দেশটাকে পরিচালিত করে। এবং যে বিচার প্রক্রিয়ার মধ্যে আমাদের দেশে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারপরে হচ্ছে জেলা জজ, এবং সর্বনিম্ন হচ্ছে মহকুমার আদালত আছে। এবং তার নিচেও কিন্তু আমরা কিছু আদালতকে দেখতে পাই, সেটা হচ্ছে তোমার লোক আদালত। হ্যাঁ, লোক আদালত বা ক্রেতা সুরক্ষা আদালত, এরকম কিন্তু আছে একদম সমাজের নিম্নস্তরে। তো নোটটা আজকে আর আমি বেশি লম্বা করব না, ছোট ছোট করে আমি বোঝাবো। তাহলে আজকে তোমাদেরকে আমি যেটা পড়ালাম সেটা হচ্ছে ক্ষমতার যে স্বতন্ত্রীকরণ, সেই কয়টা বিভাগের মধ্যে? 3টা বিভাগের মধ্যে। সরকারের, মনে রাখবে প্রশ্ন আসছে, ছোট ছোট প্রশ্ন, যেমন সরকারের কয়টা বিভাগ? এক কথায় উত্তর হচ্ছে সরকারের 3টা বিভাগ। যদি বলে সরকারের একটা বিভাগের নাম করো, তুমি আইন বিভাগ বলতে পারো, শাসন বিভাগ বলতে পারো, বা বিচার বিভাগ বলতে পারো। যদি প্রশ্ন আসে যে আমাদের দেশের সর্বোচ্চ কোর্টের নাম কি, যেমন সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ কোর্ট। রাজ্যের সর্বোচ্চ কোর্টের নাম হচ্ছে কি, যেমন হাইকোর্ট। বুঝতে পারছো? যদি বলে এই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। তো যাই হোক, যে সরকারের যে 3টা বিভাগ, আজকে সেই 3টা বিভাগ সম্পর্কে বললাম। এবার লোকসভা যে পরিচালনা করে, এই প্রশ্নটাও মনে রাখবে, লোকসভা যে পরিচালনা করে সেই ব্যক্তিকে বলা হয় অধ্যক্ষ বা লোকসভার স্পিকার। এবং রাজ্যসভা যে পরিচালনা করে সেই রাজ্যসভার সভাপতিকে বলা হয় চেয়ারম্যান। অর্থাৎ পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। আরও একটা কথা মনে রাখবে, যদি বলে যে ভারতবর্ষের সংসদের কয়টি অংশ, মনে রাখবে ভারতবর্ষের সংসদের হচ্ছে টোটাল 3টি অংশ। 3টি অংশ কি কি? রাষ্ট্রপতি, তারপরে হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা। এটা হচ্ছে সংসদের। অর্থাৎ কোনো আইন পাস করতে হলে প্রথমে লোকসভায় বিল উত্থাপন করা হয়, সেই জায়গায় যদি সমর্থিত হয়, তারপরে রাজ্যসভা, এবং উভয় পক্ষ যখন সমর্থিত হবে তখন সেই বিলটা কিন্তু চলে যায় রাষ্ট্রপতির সইয়ের জন্য। তো যাই হোক, আজকে আর আমি বড় করছি না। এর পরবর্তীতে আরও একটা নোটের মধ্যে বা আরও কোনো ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে এই বিষয়টাকে আরও ডিটেলস বোঝাবো। তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে আসে। আর এখন থেকে তোমরা কিন্তু নোটসগুলি পাবে। অনেক দিন আমি সেই তোমাদেরকে নোট দেইনি বা আমি ক্লাসে আসিনি। ঠিক আছে, ভালো থাকো, আজকের জন্য এটুকুই।